সেশন আপনার দ্বারা দেখেন, এখানে দেওয়া আছে অল সিম্পল টেন্স, অর্থাৎ স্পোকেন ইংলিশ বা ইংলিশে কথা বলতে গেলে সবার আগে আমাদের যে বিষয়টি সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে সেটি হচ্ছে টেন্স এর ব্যবহার জানতে হবে। টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। কেন টেন্স জানতে হবে? আমরা যখন ইংলিশে কথা বলি, কনভারসেশন করি বা কমিউনিকেশন করি, তখন আমরা বিভিন্ন টাইমে একটা কথাকে বলে থাকি বা আমাদের বলার প্রয়োজন হয়। এই যে বিভিন্ন টাইমে কথা বলতে গেলে আমাদের এই টেন্স এর সঠিক ব্যবহারটা শিখতে হবে। টেন্স মানে কি? টেন্স মানে সময় বা কাল। এটা কিভাবে হয়, এটার যে স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলো হচ্ছে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে, আমরা সবাই জানি: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আবার প্রতিটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টি। অর্থাৎ আপনার যদি 12টি টেন্সের স্ট্রাকচার জানা থাকে, তাহলে আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি আমার টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকে। কিন্তু প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইংলিশে কথা বলার ক্ষেত্রে একদম 12টা টেন্সেরই যে ব্যবহার হয়, বিষয়টা এরকম না। সব থেকে বেশি ব্যবহার হয় কোনগুলো বা মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো টেন্সের, এটা আমাদেরকে জানতে হবে আর কি। তো দেখেন, সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স এখানে কি বলছে? আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। সো এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং অ্যাটেন্টিভলি স্টাডি করতে হবে। অর্থাৎ 12টা টেন্সের ভিতর আপনি যদি 9টা টেন্সকে একপাশে রাখেন আর 3টে ইনডিফিনিট বা সিম্পল টেন্সকে একপাশে রাখেন, এরা সমান কাজ করে। তাহলে দেখেন, পাস্ট সিম্পল: কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল আর এখন বর্তমানে নেই, তাকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের সাথে সাথে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলো বাংলায় দেখতে এরকম। অর্থাৎ আমি করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম, তিনি এসেছিলেন, দিয়েছিলেন। বা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে: তিনি করেননি, তিনি যান নাই, তিনি পড়েননি, তিনি আহ, আসেননি বা আসেন নাই। অর্থাৎ বাংলাটা সেন্সটা এরকম হয়: একটা কাজ অতীতে হয়ে গেছিল, তার ফল বা রিয়েকশন বর্তমানে নেই। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম V2 প্লাস এক্সটেনশন। আই ডিড, আমি করেছিলাম। ডু এর পাস্ট ফর্ম ডিড। আই ওয়েন্ট টু মার্কেট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আমি বাজারে গিয়েছিলাম। হি ডিড নট ব্রেক দ্য গ্লাস, সেই গ্লাসটি ভাঙেনি। এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আমি যদি বলতাম সে গ্লাসটি ভেঙেছিল, ইংলিশে এরকম হতো: হি ব্রোক দ্য গ্লাস। এরপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, প্রেজেন্ট সিম্পল টেন্সটা কি? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। অর্থাৎ রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল হয়। হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট আর ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, হিস্ট্রিক্যাল ট্রুথ গুলো হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই ইএস হয়। যেমন আই গো, আমি যাই; ইউ গো, তুমি যাও; হি গোজ, সে যায়। তিন প্রকার পার্সন আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে: ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। আই এবং উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। বাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেমন হি, শি, ইট, অর্থাৎ যেটা কোনো একটা সিঙ্গেল নামকে ইন্ডিকেট করে।
যেমন দেখেন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী, এটা সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মুভ ভার্বের সাথে এস হচ্ছে। দ্য সান, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে ওঠে, রাইজ থেকে রাইজেস। হি কামস হিয়ার এভরি ডে। আকবর ইনোভেটস, দ্যাট ইজ দ্য হিস্ট্রিক্যাল ট্রুথ, আকবর প্রচলন করেন, বাংলাটা এরকম, বাংলা ইয়ার, বাংলা সাল। ফিউচার সিম্পল হচ্ছে ভবিষ্যতে কোন একটা কাজ হবে, সাবজেক্টের পর শ্যাল বা উইল থাকে, এবং মেইন ভার্বের বেস ফর্ম হয় বা রুট ফর্ম হয়। এবং এটা হচ্ছে আপনার সাবজেক্ট যদি জাস্ট আই এবং উই হয়, ফার্স্ট পার্সন হয়, তাহলে শ্যালের ব্যবহার করা যায়। সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন সাবজেক্টের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না। কিন্তু উইলকে যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায়। আই, উই, ইউ, হি, সি, দে, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহারটা বেশি হয়। সো আপনার এটা মেনটেন করতে হবে। যেমন দেখেন, এইখানে এই টেবিলটা যদি আপনারা একটু ফোকাস করেন, খুব সহজে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেন্টেন্সগুলো অর্গানাইজড হয়, কিভাবে সেন্টেন্সগুলো ফাংশনাইজড হয়। দেখেন, প্রথমে লেখা আছে স্টার্টার, মানে এটা হচ্ছে আর কি সাবজেক্ট। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে এভাবেই আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রানা, এগুলোই। এরপর দেখেন, প্রেজেন্ট সিম্পল বা ভি 1, পাস্ট সিম্পল বা ভি 2, ফিউচার সিম্পল, এটা হচ্ছে উইল প্লাস ভি 1। দেন এখানে লেখা আছে অবজেক্ট বা এক্সটেনশন। যেমন দেখেন, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। দেখেন, টেন্স মানে হচ্ছে সময়ের পরিবর্তন, কথার পরিবর্তন, কালের পরিবর্তন। এই পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে হয়ে থাকে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের পরিবর্তন হতে পারে কখনো কখনো, অথবা জাস্ট মেইন ভার্বের পরিবর্তন হতে পারে। একটা ভার্বের টোটাল 5টি ফর্ম থাকে, এটাকে ফর্মস বা কনজুগেশন অফ ভার্ব বলা হয়, ভার্বের যে রূপ। এবং এই যে 5টি ফর্ম থাকে, এই ফর্মগুলো তো এই যে ভার্বের যে ফর্মের পরিবর্তন, এটা প্রত্যেকটা ভার্বেরই পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে, থার্ড পারসন ফর্ম আছে। কিন্তু আমাদের প্রধানত 3টি ফর্ম জানতে হয়। মানে আমাদের গ্রামার বইগুলোতে 3টি ফর্ম থাকে আর কি, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। অর্থাৎ প্রেজেন্ট ফর্মটি আমরা এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাই, পাস্ট ফর্মটি পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, আর যে পাস্ট পার্টিসিপল যে ফর্মটি আমরা দেখি, যেমন রাইট, রোট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। সিং, স্যাং, সাং। ওয়াস, ওয়াস্ট, ওয়াস্ট। নো, নিউ, নোন। প্লে, প্লেড, প্লেড। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। অনেক সময় ভি 2 এবং ভি 3 সেম হয়, এবং এটা মোস্ট অফ দ্য টাইম হয়। হ্যাঁ, ড্র, ড্রিউ, ড্রন। ইট, এট, ইটেন। গো, ওয়েন্ট, গন। সো এইভাবে আর কি ভার্বের ফর্মগুলোর পরিবর্তন হয়ে থাকে, চেঞ্জ হয়ে থাকে। এই যে চেঞ্জ বা পরিবর্তনটা, এটা আপনাদেরকে বুঝতে হবে। সো একটা বাক্যে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমেই কথার বা কালের পরিবর্তন হয়ে যায়। তো যেটা বলছি, পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা মূলত পারফেক্ট টেন্স গুলোতে, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার পারফেক্ট টেন্স অথবা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। আর যাই হোক, আপনার আহ এই জায়গাটাতে যেটা আছে, ফিউচার সিম্পল একটা ফর্ম দেওয়া আছে। আসলে ভার্বের ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না, মূলত প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের আগে যদি শ্যাল বা উইল যুক্ত করা হয়, সেটাই ফিউচারে হয়ে যায়। এই জন্য এখানে 3টা সেন্স দেওয়া, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট,
পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট। এবং আপনারা যখন সেন্টেন্স প্র্যাকটিস করবেন, টেন্সের প্র্যাকটিস করবেন, এইভাবে তিনটা ফর্মকে কম্পেয়ার করে প্র্যাকটিস করবেন। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখব। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইব। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে বা জানে। হি নিউ হিম, সে তাকে চিনতো বা চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ডিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এইট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়। রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল। রানা উইল গো টু স্কুল, রানা স্কুলে যাবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে টেন্সটা হচ্ছে মূলত কি, ইংলিশে কথা বলার ক্ষেত্রে যখন টাইমের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয়, পরিবর্তনটা মূলত ভার্বে হয়। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট বা এক্সটেনশন সেই অবজেক্ট বা এক্সটেনশনের জায়গায় থাকে। পরিবর্তনটা হয়ে থাকে ভার্বে। দেখেন, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখব। আই ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি একটি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাবো। ওকে, সো এইভাবে কথার কালের বা সময়ের পরিবর্তনটা হয়। তাহলে এগুলো হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট বা সিম্পল। এবং ইংলিশে যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন করা হয়, কমিউনিকেশন করা হয়, এই টেন্সগুলোর ব্যবহার বেশি হয়। আপনারা যারা আমার ফ্রি ক্লাস করছিলেন সেখানে একটা বিষয় দেখিয়েছিলাম। চলুন আমরা একটু দেখি সেই জায়গাটা, অর্থাৎ এই তিনটা টেন্সকে মেনটেন করে কিভাবে ইংলিশে স্পিকিং করা যায় বা প্রেজেন্টেশন দেওয়া যায় তিনটা ডিফারেন্ট টাইমের উপর। যেমন এখানে দেখেন, এখানে একটা টপিক হচ্ছে স্পিক অ্যাবাউট ইওর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে ইংরেজিতে বলেন। আপনি প্রতিদিন কি করেন, হ্যাঁ, হোয়াট ডু ইউ ডু এভরি ডে, ওর হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। অর্থাৎ যখন বলছি ডেইলি অ্যাক্টিভিটিসের কথা, প্রতিদিনের কোনো কাজ, অর্থাৎ আমার হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ক, তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সগুলো ব্যবহার করব। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাবো। যেমন আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। আম সাকিব বিফোর ইউ, আমি আপনাদের সামনে সাকিব বলছি। আম রিয়েলি গ্লাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। ওকে, সো আম সাকিব বিফোর ইউ এর পরিবর্তে আপনি এভাবেও কথাটা বলতে পারেন, ইন ফ্রন্ট অফ ইউ। I'll try to say something about my daily activities, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। I'll try to say something about my daily activities. I get up early in the morning every day, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি।
তাহলে সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে গেট আপ মানে ওঠা। জাস্ট অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, কেউ কোন একটা কাজ করে, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়ে থাকে। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করি। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই এবং উজু করি ফজরের নামাজের জন্য। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি উজু মুখ ধুই এবং উজু করি ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই ডিউ সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক অ্যান্ড আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, তারপর আমি কাজ শুরু করি এবং 2টায় লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM. দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য আমি ইংরেজি শিখি। দেন আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করি। আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমানোর জন্য যাই। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইয়োর পেশেন্স। এটাই হচ্ছে আমার প্রতিদিনের কার্যক্রম, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। সো এইভাবে অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে থাকে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়ে থাকে, প্রতিদিন কোনো একটা কাজ চলে, সো এইটাকে মূলত বলা হয় প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রেজেন্টেশন। অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্মটি, বেস ফর্মটি আমি এখানে ব্যবহার করছি। তাহলে এইখানে আপনি, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এখন আপনি যে কাজ প্রতিদিন করেন, আপনার আহ, নামটা মেনশন বা জাস্ট সাবজেক্ট আই লিখে আপনি সেই কাজটাকে, সেই অ্যাক্টিভিটিসটাকে আপনি সেখানে ইয়ে করেন, ইউজ করেন, ভার্বটাকে ব্যবহার করেন সাবজেক্টের পর। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি ব্যবহার করেন, দেখবেন অবজেক্ট বা এক্সটেনশন মানে বাকি যে অংশটা, এটা অটোমেটিক্যালি চলে আসছে বা চলে আসবে। সো এইভাবেই আর কি একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করা যায়, প্রেজেন্টেশন তৈরি করা যায়। এরপর দেখেন এখানে বলছে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস। অর্থাৎ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি গতকালকে সারাদিন কি করেছিলেন, আপনার গতকালকের কাজগুলো কি ছিল, আপনি ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন? এখন আপনি বলছেন আমি এটা করেছিলাম, ওটা করেছিলাম, এখানে গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম, এভাবে এসেছিলাম। তো এই কথাগুলো ইংলিশে কিভাবে বলবেন? দেখেন বলছে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, আমি আপনাদের সামনে সাকিব বলছি। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আমি প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, আমি দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। দেখছেন, গেট থেকে গট, ব্রাশ থেকে ব্রাশড, ওয়াশ থেকে ওয়াশড, টেক থেকে টুক। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করেছিলাম। দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস এট 5 PM, কামের পাস্ট ফর্ম কি হবে?
came। তারপর আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। I came back from office at 5 p.m. Then I spent some time with my family. আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। I learned English for 1 hour. আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। Then I took my dinner at 10 p.m. আমি 10টায় আমার ডিনার করেছিলাম। I went to bed for sleeping at 11 p.m. আমি 11টায় বেডে ঘুমানোর জন্য গিয়েছিলাম। That's all about my yesterday activities. Thanks for your patience hearing. ওকে, তাহলে spend এর past from spent, come এর past from came, go এর past from went, learn এর past from learned হতে পারে, বা learned টি এর ব্যবহার করা যায় এখানে, started। So এইভাবে আহ, গিয়েছিলাম, করেছিলাম, লিখেছিলাম, দিয়েছিলাম, নিয়েছিলাম, পড়েছিলাম, অর্থাৎ কথার পরিবর্তন, কাজের পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত ভার্বের এই জায়গাটাতে হয়। দেখেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা টাইমের এই পরিবর্তনটা ইনস্ট্যান্টলি করতে পারি না। আপনি কারোর সাথে কনভারসেশন করবেন, কারোর সাথে কমিউনিকেশন করবেন, আপনি একটা কথা বাংলায় ভাবছেন, যে কথাটা বাংলায় ভাবছেন সেই কথাটা যে টাইমে আপনি ভাবছেন সেটা প্রেজেন্টে হতে পারে, ফিউচারে হতে পারে, পাস্টে হতে পারে, যে টাইমে ভাবছেন সেই টাইম অনুযায়ী আপনি সাবজেক্টের পর ভার্বটাকে ইউজ করতে পারেন না, পুট করতে পারেন না বলেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। সো এই জায়গাটা থেকে ওভারকাম করতে হবে, যে কোনো কিছু বাংলায় ভাবলে যেন আমরা ইনস্ট্যান্টলি ইংলিশে সেই কথাটাকে লিখতে পারি বা বলতে পারি। এই ক্যাপাসিটি, এই ক্যাপাবিলিটি, অ্যাবিলিটিটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে। তাহলে আমরা দ্রুত সময়ের ভিতর ইংলিশে কথা বলতে, স্পিকিং করতে সক্ষম হব। এরপর দেখেন, আম, আহ, এখানে বলছে আরেকটা প্রেজেন্টেশন, অর্থাৎ টাইমের পরিবর্তনটা কিভাবে হয় একটু যদি আপনারা ফোকাস করেন বা খেয়াল করেন। সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় আছে, অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে। মূলত কথার, কালের বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা হচ্ছে ভার্বের ফর্মে। বলছে দেখেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, অর হোয়াট উইল বি ইউর টুমোরোস অ্যাক্টিভিটিস। আপনি আগামীকাল কি করবেন, বা আপনার আগামীকালকের কাজ কি হবে। এখানেও সেইভাবে বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, আই এম রিয়েলি গ্লাড টু শেয়ার মাই ফিলিংস। আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই টুমরোজ অ্যাক্টিভিটিস। আমি আমার আগামীকালকের কাজ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ অ্যান্ড আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি দাঁত ব্রাশ করব, মুখ ধোবো ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ। তারপর আমি কিছু ব্যায়াম করব। দেন রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM। 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হব। দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক। আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 p.m। 2টায় লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m। 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি। এরপর আমি পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার। 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 p.m। আমি 10টায় আমার ডিনার করব। আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m। আমি 11টায় বেডে ঘুমানোর জন্য যাব। সো দ্যাটস অল অ্যাবাউট মাই টুমরোজ অ্যাক্টিভিটিস। থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। সো এটা হচ্ছে দ্যাট উইল বি মাই টুমরো অ্যাক্টিভিটিস। সো যাই হোক, এইভাবে উইল প্লাস ভি ওয়ান, উইল প্লাস ভি ওয়ান, উইল প্লাস ভি ওয়ান এর মাধ্যমে কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন হয়ে ভবিষ্যতে আমরা কথা বললাম। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। আপনি যদি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ভাবেন, আপনি যদি এটার ফাংশনটা একবার বুঝতে পারেন যে কিভাবে সেন্টেন্স অর্গানাইজড হয়, বা আমি ইংলিশে কথা বলতে চাচ্ছি, আমি পারছি না, কেন পারছি না, টাইমের পরিবর্তন করতে পারছি না, তাহলে পরিবর্তন করার জন্য আমাদের টেন্স শিখতে হয়। আমি যখন বাংলায় একটা কথা ভাবতেছি, আমি টেন্স শেখার পরেও সেই কথাটা ভাবলে, ইংলিশে ট্রান্সলেট যখন করতে যাচ্ছি, ইংলিশে যখন সেই কথাটাকে কনভার্ট করতে যাচ্ছি, সেই ঠিক কোন টেন্সে সেটাকে আমি বলবো, এটা আমি বুঝে পারি না, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি। এই যে
প্রবলেমগুলো এটা যারা ফেস করেন বা যাদের মনে হয় যে আমার হচ্ছে এই ধরনের প্রবলেম, আমি কিভাবে এখান থেকে কাম ব্যাক করতে পারি, ওভারকাম করতে পারি। সো the first and foremost thing is, if you really want to develop this language, you have to focus on every uh, subject as well as verb. You have to make a habit of reading. If you read any kinds of short story or reading newspaper, then you will get so many new things. You'll be able to understand that what is actually verb here, what is actually subject here, what kinds of structure of tense is used here, how to structurize the particular sentences. So reading is the most important part to develop speaking. If you think that I have I have a proper concept about English grammar, uh, but I cannot speak English fluently. So, for that reason, you have to practice. And for practice, first of all, reading is the most useful strategy or technique to develop speaking. আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি, যেমন আমি এই যে তিনটা টাইম বা তিনটা সেন্স আমি দেখালাম যে এইভাবে এইভাবে সেন্টেন্সগুলো হয়, এখন হয়তো আপনারা আমার এই লেকচার শুনে, আমার কথাগুলো দেখে বা এখানে স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন যে ইংলিশে কথা বলতে গেলে কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন হয়। স্যার এখানে তিনটা ইনডিফিনিট টেন্স দেখালো, সেটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয় সেটাও বললো কম্পেয়ার করে, এবং সেইটার উপরে তিনটা প্রেজেন্টেশনে মূলত আমরা কি দেখলাম, যে ভার্বের ফর্মের চেঞ্জ, প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার টেন্স দিয়ে যখন প্রেজেন্টেশন করছি ফিউচার ফর্ম মানে উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। কিন্তু আহ, আমি যেটা বলছি আপনাদের সেটা হচ্ছে, এগুলো আপনারা হয়তো বুঝতে পারছেন, সেটা হচ্ছে আপনি এরকমও হয়তো গ্রামার জানেন বা টেন্স বোঝেন, বোঝার পরেও ইংলিশে কথা বলতে পারছেন না, স্পিকিং করতে পারছেন না। এই যে গ্রামার জানার পরেও যারা স্পিকিং করতে পারে না, আমার টেন্সের স্ট্রাকচার জানা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন একটা কথা আমি ভাবছি বা বলতে যাচ্ছি বা একটা টাইমে চেঞ্জ করতে যাচ্ছি, আমি ধরতে পারছি না যে কোন টেন্সে হতে পারে বা ইনস্ট্যান্ট সেটা ব্যবহার করতে পারছি না। এই যে প্রবলেমগুলো হয়, তখন ওই রিডিং নিয়ে কাজ করতে হয়। যারা রিডিং নিয়ে কাজ করতে পারে এই জায়গাটা থেকে ওভারকাম করতে পারে, সলভ হয়ে যায়। এগুলো আমি দেখাবো আপনাদের, সেই কথাটা আর কি বলছিলাম। তো যাই হোক, আহ, আপনারা আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে, আজকে থেকে আপনাদের হোমওয়ার্কের সেশন শুরু হলো। তিনটা ইনডিফিনিট টেন্স, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে প্রত্যেকটা টাইমের আন্ডারে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এখানে আপনারা কি করবেন, আপনি প্রতিদিন কোন কাজটা করেন তার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আপনি গতকাল কি করেছিলেন তার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আপনি আগামীকাল কি করবেন তার উপর একটা প্রেজেন্টেশন। আপনার অ্যাক্টিভিটিস গুলোর উপর আপনি তৈরি করবেন, আপনার কাজগুলোর উপর। এখানে যেটা দেওয়া আছে এটা না, হয়তো এগুলোর অনেকগুলোর সাথে আপনার মিলে যেতে পারে, অথবা আপনার নতুন ভার্বের ব্যবহার করা লাগতে পারে সাবজেক্টের পর। আর নতুন ভার্ব আসলে দেখবেন অবজেক্ট বা এক্সটেনশনের যে পার্ট বা যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি চলে আসবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আমি কি বললাম? স্যার। হ্যাঁ। ইয়েস স্যার। আপনারা আপনাদের জায়গা থেকে আপনি প্রতিদিন কি করেন তার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, একটা সাবজেক্ট নেবেন আই, এরপর আপনি যে কাজগুলো করেন সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করবেন। এরপর হচ্ছে আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, এই তিনটা টাইমের উপর তিনটা প্রেজেন্টেশন। আমার পরিবর্তনটা কোথায় হবে বলেন তো, চেঞ্জটা কোথায় হবে, মূলত ভার্বের ফর্মে। ঠিক আছে, এই জায়গাটাতে আমাদের চেঞ্জ হয়। নাম্বারে পাঠিয়ে দেবো। না, আমি এটা ক্লাসে ধরবো, লাইভ ক্লাসে আমি এটা প্রেজেন্টেশন নিব। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে প্রস্তুত করবেন। আমাদের স্পিকিং ক্লাস কবে থেকে শুরু হবে? এই তো শুরু করলাম, আবার কি কবে থেকে শুরু হবে? এগুলো না শিখে কি কি করবেন? তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে এই টপিকের উপর প্রেজেন্টেশন নিব। কোন টপিক? ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিউচার অ্যাক্টিভিটিস। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? বুঝতে পারছেন? আন্ডারস্ট্যান্ড।
উই আর আন্ডারস্ট্যান্ড হয় না, উই আন্ডারস্ট্যান্ড, উই গট ইট, উই হ্যাভ আন্ডারস্টুড, এইভাবে বলতে হয়। আচ্ছা, তাহলে আরেকটু আমি দেখাই দেই, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমাদের টেন্সের টোটাল স্ট্রাকচার হচ্ছে 12টা। আমি কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজ ডিটেলসে কথা বলবো না, তাহলে আপনারা এটা ধরে রাখতে পারবেন না। এটা নিয়ে নেক্সট ক্লাসে আমি ডিটেলসে কথা বলবো। কিন্তু তারপরেও আমি একটু আপনাদের এই যে তিনটা টেন্স, সিম্পল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা টেন্সকে বোঝানোর জন্য ওইগুলোর একটু দরকার আছে। আমি যদি মানে আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে তার ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলো, আমি যদি একটু আপনাদেরকে বলি, মানে যেটা আমাদের মোস্ট অফ দ্য টাইম স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগে, যেটা মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড ইউজফুল, সেটা হচ্ছে তিনটা প্রেজেন্ট সিম্পল, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তিনটা কন্টিনিউয়াস, আর প্রেজেন্টের পারফেক্ট। 7টি টেন্সের স্ট্রাকচার জানলে মোটামুটি সব ধরনের কথা বা কনভারসেশন চালানো যায়। অর্থাৎ আমি যদি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে সাবজেক্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, আমি স্ট্রাকচার লিখবো না, আমি ডিরেক্ট সেন্টেন্স লিখি। ফর এক্সাম্পল, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো একটা কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ করে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দেন হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এরপর হচ্ছে হি ইজ ড্রাইভিং, ইজ DRIVING, ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেন হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। দেন হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট কে? হি। অবজেক্ট কে? এ কার। তাহলে কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভার্বের ফর্মে। হি হ্যাজ ড্রিভেন এ কার, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এর ফর্মের পরিবর্তন হয়। এখন এই যে ভার্বগুলোর দিকে একটু ফোকাস করেন। ড্রাইভ, হ্যাঁ, ড্রোভ, এরপর হচ্ছে উইল ড্রাইভ, এরপর ভার্বটা কি? ইজ ড্রাইভিং, এরপর ভার্বটা কি? ওয়াজ ড্রাইভিং, এরপর কি? উইল বি ড্রাইভিং। এগুলো সবই ফাইনাইট ভার্ব, এগুলো সবই সাবজেক্টের পরে আছে। ফাইনাইট ভার্ব দুই প্রকার ছিল, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। দেখেন, আমাদের এখানে তো 7টি স্ট্রাকচার লিখছি, টেন্স এর টোটাল স্ট্রাকচার হচ্ছে 12টা। আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, মনোযোগ দিয়ে বুঝবেন, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, যেমন এই যে উইল, এই যে ইজ, এই যে ওয়াজ, এই যে উইল বি, এই যে হ্যাজ ড্রিভেন। মানে অক্সিলারি ভার্বের পরে গিয়ে মেইন ভার্ব। দুইটা টেন্সের স্ট্রাকচারে থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরেই ডিরেক্টলি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম বসে। এখানে কোনো অক্সিলারি ভার্ব হয় না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। বাকি যতগুলো স্ট্রাকচার আছে, 10টা টেন্স, বাকি 10টা টেন্সেই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে। এটা কেন বলছি? যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্বটি যদি সাবজেক্টের আগে আসে তাহলে বাক্য ইন্টারোগেটিভ হয়। আবারও বলছি, অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি বা হেল্পিং ভার্বটি সাবজেক্টের আগে আসলে বাক্যটি ইন্টারোগেটিভ হয়। হ্যাঁ, কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সেস থাকে না বিদায় সেখানে একটা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার হয় অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে। কারণ আমি তার ড্রাইভ নট, ড্রোভ নট বলতে পারবো না, আমার নেগেটিভ করতে গেলে অবশ্যই অবশ্যই অক্সিলারি বা হেল্পিং ভার্ব লাগবে। এর জন্য ডু ভার্বের ব্যবহারটা নিয়ে আসা হয়। মানে এই যে হি উইল ড্রাইভ এ কার, আমি যদি এটা নেগেটিভ করি, এটা খুবই সহজ। জাস্ট হি উইল নট, উইল নটকে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যায়, ওন্ট। হি উইল নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। তাহলে সে কি গাড়ি চালাবে?
চালাবে? ইন্টারোগেটিভ হচ্ছে উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? তখন হচ্ছে ওন্ট হি ড্রাইভ আ কার, ওন্ট হি ড্রাইভ আ কার। এইভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয়, ঠিক আছে? তাহলে হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজেন্ট অর্থাৎ ইজ নট ড্রাইভিং, হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? তখন কি হবে? ইজেন্ট হি ড্রাইভিং আ কার, ইজেন্ট হি ড্রাইভিং আ কার। এরপর দেখেন, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারবেন। আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার পর আপনি যদি এর আগে ডাবল দি বেস ওয়ার্ড অ্যাড করেন এই কোশ্চেনগুলোর আগে, তাহলে ইনফরমেটিভ কোশ্চেন তৈরি হয়। যেমন আমি বলছিলাম এই যে উইল হি ড্রাইভ আ কার, আমি যদি বলি ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে? ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে? হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে? ওয়াই উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে? এভাবে কিন্তু আহ, আহ, আপনি যে ডাবল ই বেস ওয়ার্ড বসাবেন সিচুয়েশন অনুযায়ী সেভাবে সেন্টেন্স তৈরি হয়। প্রত্যেকটা সেন্টেন্স, হি ইজ হি ড্রাইভিং আ কার। সো আপনি যদি এগুলো বলেন যে ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে? ওয়েন ইজ হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে? বা ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না? সো এইভাবে এই সেন্টেন্সগুলো আর কি অর্গানাইজড হয়ে থাকে বা তৈরি হয়ে থাকে। কিন্তু এই দুইটার কি হবে? এই দুইটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ বসে, মনে রাখবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আদারওয়াইজ ডু। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি শি ইট বা কোনো সিঙ্গেল নেম যদি থাকে তাহলে ডাজ, আদারওয়াইজ ডু। আর পাস্ট টেন্সে যে পার্সনই হোক ডিড, অর্থাৎ হি ড্রাইভস আ কার, এটা নেগেটিভ হচ্ছে হি ডাজেন্ট। এই ডাজ, ডাজ মানে কি ডু এর সাথে ইএস টা যুক্ত হয়ে যাওয়া। এটা কেন হলো? ওই হি হওয়ার কারণে। আর যখন ডাজ হচ্ছে তখন ওই ড্রাইভের সাথে আর এস থাকবে না, ওটা বেস ফর্মে চলে আসবে। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়? সে কি গাড়ি চালায় না। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। এবার সে কোথায় গাড়ি চালায়, আমি যদি বলি সে কোথায় গাড়ি চালায়, তখন কি হবে? যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়? ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, মানে যখন আমি ডাবল বেস অর্ডার করবো এখানে ডাজটা আর কি ইয়ে হয়ে যাবে, ছোট হাতের হবে, হ্যাঁ। সো where doesn't he drive a car, why doesn't he drive a car, when doesn't he drive a car, সে কখন গাড়ি চালায় না। সো এইভাবে এগুলো হয়ে থাকে। হি ড্রোভ এ কার, এখানে পাস্ট টেন্সে যে পার্সনই হোক ডিড এর ব্যবহার হবে। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, হি ড্রোভ এ কার, হি ডিড নট ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি, তখন কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি, তখন আমাদের হচ্ছে ডিডেন্ট, ডিডেন্ট। তখন কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি, ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালিয়েছিল, সে কোথায় গাড়ি চালিয়েছিল? ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল? ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল? হোয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল? হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়নি? হোয়ার ডিডেন্ট হি ড্রাইভ আ কার, হোয়ার ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়নি? হোয়েন ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়নি? হোয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়নি? হাউ ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সো এইভাবে, এইভাবে আমাদের সেন্টেন্স গুলো নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ হয়ে থাকে। মানে শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা শিখতে হবে। ট্রান্সফরমেশন হয়তো গ্রামেটিক্যালি অনেকে বলতে পারে এটা আমি পারি, এটা আমি জানি, এটা আমি বুঝি, কিন্তু এটা বুঝলে হবে না, ঠোঁটস্থ রাখতে হবে, ঠোঁটের উপর রাখতে হবে। এখন আমি যদি আপনাকে এখন বলি যে সে গতকাল কেন গাড়ি চালায়নি, ইংরেজি কি হবে বলেন তো? আপনাকে এটা বলতে হবে যে যে ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার ইয়েস্টারডে,
আমার কথা কি বুঝতে পারছেন? সে গতকাল কেন গাড়ি চালায়নি, এটা এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স, এর ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কি বললাম? সে গতকাল কেন গাড়ি চালায়নি, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ যুক্ত সেন্টেন্স। সো ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার ইয়েস্টারডে। এইভাবে মানে ট্রান্সফরমেশনটা অনেকে হয়তো মানে যেটা বললাম যে গ্রামাটিক্যালি মনে করবে যে আমি বুঝি, আমি পারি, কারণ অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হবে, তার আগে ডাবল ইউএস অর্ড বসালে ডাবল ইউএস কোশ্চেন হবে। বিষয়টা সিম্পল, কিন্তু আপনি ট্রান্সফর্ম করা শেখেন। অর্থাৎ এখানে দেখেন আমাদের টেন্সের 12টা স্ট্রাকচার আছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করলে 12টা সেন্টেন্সে পরিণত করা যায়। অ্যাজ ইউজুয়াল মোস্ট অফ দ্য টাইম এটা হয়ে থাকে। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায়? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায় না। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? আমরা সেন্টেন্স ট্রান্সফর্ম করা শিখব। ট্রান্সফরমেশনটা কঠিন কোনো কিছু না, সহজেই করা যায়। শোনা যাচ্ছে আমার কথা? আপনারা কি শুনতে পারছেন কিছু? Yes, sir. বুঝতে পারছেন? আমি যেটা দেখালাম এটা বুঝতে পেরেছেন? বলেন। নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়, না পারলে সেটাও বলেন। বোঝেননি কিছু কি বললাম আমি? Sir. এটা কঠিন না তো, সহজ একটা বিষয়। মানে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ। এখানে দেখেন সবকিছুই দেওয়া আছে। যেমন আমি যদি বলি আই ডোন্ট প্লে ফুটবল, কি হবে? আমি ফুটবল খেলি না। কিন্তু যদি হি থাকে তাহলে বলতে হবে হি ডাজেন্ট প্লে ফুটবল। হ্যাঁ, অথবা আমি যদি বলি আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। হুম, বা দে, বা আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। দেখেন, হি ডাজেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকে না। হি ডিডেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকেনি। হি ওন্ট মানে উইল নট ড্র পিকচার, সে ছবি আঁকবে না। সে ছবি আঁকবে না, আঁকবে না। এরপর দেখুন, ডাজ হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লেখে। ডিড হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখেছিল। এগুলো সবই কোশ্চেন মার্ক হবে এরকম। সো ডিড হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখেছিল। উইল হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লিখবে। উইল হি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লিখবে। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো, যেমন ডাজেন্ট ডোন্ট আই সিং আ সং, আমি কি গান করি না, মানে আমি কি গান গাই না। ডিডেন্ট আই সিং আ সং, আমি কি গান করিনি, মানে আমি কি গান গাইনি। ওন্ট আই সিং আ সং, আমি কি গান গাইবো না। আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল। ডু আই প্লে ফুটবল, ডোন্ট আই প্লে ফুটবল। আই প্লেড ফুটবল, আই ডিডেন্ট প্লে ফুটবল। ডিড আই প্লে ফুটবল, ডিডেন্ট আই প্লে ফুটবল। হ্যাঁ, ওয়ার ডিড ইউ সিং আ সং, তুমি কখন কখন, ওয়েন ডিড ইউ সিং আ সং, তুমি কখন গান গেয়েছিলে। তাহলে এটা হচ্ছে ডিড ইউ সিং আ সং, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যে তুমি কি গান গেয়েছিলে। ওয়েন ডিড ইউ সিং আ সং, তুমি কখন গান গেয়েছিলে, তুমি কখন গান গেয়েছিলে। হোয়ার উইল ইউ সিং আ সং, তুমি কোথায় গান গাইবে। হ্যাঁ, হোয়াই ডোন্ট আই সিং আ সং, আমি কেন গান গাই না। ওয়েন ডিডেন্ট ইউ সিং আ সং। অর্থাৎ এটাকে আমি যদি আপনাদের একটা শর্ট কনভারসেশনের মাধ্যমে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, বিষয়টা অবজার্ভ করতে পারবেন। ফর এক্সাম্পল, রহিম অ্যান্ড করিম, দে আর টু পার্সন। ওকে, সো রহিম করিমকে বলছে যে তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে। তাহলে ইংলিশটা হচ্ছে এরকম হবে, ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে।
এটা কে বলছে? রহিম বলছে করিমকে। এবার করিম যদি বলে যে হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম, পাস্ট টেন্সের কোশ্চেন তৈরি করতে গেলে ডিডের ব্যবহার হবে, মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। বাট যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। ইয়েস্টার ইয়েস্টারডে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। এবার রহিম যদি বলে তুমি গতকাল কেন বাজারে গিয়েছিলে, তাহলে আমার ইংলিশটা কি হবে? যে ওয়াই ডিড ইউ গো, ওয়াই ডিড ইউ গো টু দ্য মার্কেট, ওয়াই ডিড ইউ গো টু দ্য মার্কেট, তুমি কেন বাজারে গিয়েছিলে। এবার করিম বলছে যে আই ওয়েন্ট, কি বলছে? আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই, দেখেন, টু বাই, বাই মানে কি? কেনা। টু বাই সাম বুকস, কিছু বই কিনতে। আমি আপনাদের গতকালকে, মানে গত ক্লাসে, গতকালকে যে ভার্বের ক্লাসটি নিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে বসে সেটা নন ফাইনাইট। এই যে টু বাই, বাই মানে কেনা, টু বাই মানে কিনতে, এটাকে ইনফিনিটিভ বলে, এটা নন ফাইনাইট। আর এই যে ওয়েন্ট, যেটা দেখে টেন্স চেনা যায়, যেটা সাবজেক্টের পরে বসে, এটা হচ্ছে মূলত আমাদের মেইন ভার্ব। সো এইভাবে নেগেটিভ মানে ইন্ট্রোগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাস্ট টেন্সে হয়ে থাকে। ঠিক আছে। এখন আহ, এই যে রহিম বলছে করিমকে ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, এটা যদি সে না বোধক করে, যদি বলে যে না আমি বাজারে যাইনি, তাহলে কি হবে? আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট, আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট। এখন এই যদি বলে যে তুমি কেন বাজারে যাওনি, তখন কি হবে? ওয়াই ডিডেন্ট ইউ গো টু দ্য মার্কেট, তুমি কেন বাজারে যাওনি, ওয়াই ডিডেন্ট ইউ গো টু দ্য মার্কেট, এরকম। আর যদি সাবজেক্ট আমার মানে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে সেন্সটা কেমন? এই ডিডের পরিবর্তে কি হবে? যে ডু ইউ গো টু দ্য মার্কেট এভরিডে, তুমি কি প্রতিদিন বাজারে যাও? ডু ইউ গো টু দ্য মার্কেট এভরিডে। আর এ বলবে নো, যদি সে যায় তাহলে ইয়েস আই গো টু দ্য মার্কেট এভরিডে। হোয়াই ডু ইউ গো টু মার্কেট এভরিডে, কেন তুমি প্রতিদিন বাজারে যাও? আই গো টু দ্য মার্কেট এভরিডে টু বাই সাম ফুডস, টু বাই সাম বুকস, যাই বলে না কেন। অর্থাৎ ডু ইউ। আবার যদি রহিম বলে যে আহ, যে জসিম কি প্রতিদিন বাজারে যায়, তখন আবার ডু ইউ হবে না, তখন হবে ডাজ জসিম গো টু মার্কেট এভরিডে। দেখেন কি হবে এটা? ডাজ, ডাজ জসিম, ডাজ জসিম গো টু দ্য মার্কেট, ডাজ জসিম গো টু দ্য মার্কেট এভরিডে, এভরিডে। জসিম কি প্রতিদিন বাজারে যায়, ডাজ জসিম গো টু দ্য মার্কেট এভরিডে। এখন উত্তর যদি হয় যে হ্যাঁ জসিম বাজারে যায়, তখন হবে যে জসিম, জসিম গোস টু দ্য মার্কেট, জসিম গোস টু দ্য মার্কেট, মার্কেট এভরিডে, মার্কেট এভরিডে। জসিম গোস টু দ্য মার্কেট এভরিডে। আর যদি উত্তর হয় যে না জসিম বাজারে যায় না, তখন হচ্ছে কি হবে? নো, জসিম ডাজেন্ট গো টু দ্য মার্কেট এভরিডে। জসিম বাজারে যায় না, তখন হচ্ছে কি হবে? জসিম ডাজেন্ট গো, জসিম ডাজেন্ট গো টু দ্য মার্কেট এভরিডে। জসিম বাজারে যায় না, জসিম ডাজেন্ট গো টু দ্য মার্কেট এভরিডে, জসিম ডাজেন্ট গো টু দ্য মার্কেট এভরিডে। জসিম প্রতিদিন বাজারে যায় না, জসিম ডাজেন্ট গো টু দ্য মার্কেট এভরিডে। তো বিষয়টা হচ্ছে এরকম। আহ এইভাবে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যদি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে না পারেন, আপনাকে এইভাবে ধরে ধরে কেউ দেখাবে না। প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে না পারলে কখনো এই ল্যাঙ্গুয়েজ শিখে ধরে রাখা যায় না, অ্যাবজর্ব করা যায় না। মানে একটা জিনিস আমরা তো কত কিছুই শিখি, শিখি না, কিন্তু শিখে একটা বিষয় ধরে রাখতে কতজন পারে? আমরা কিন্তু ভুলে যাই যে কোনো বিষয়, সেটা শুধু পড়ালেখার ক্ষেত্রে না। আমরা অনেক কিছু শিখি প্রতিদিন রেগুলার অ্যাক্টিভিটিস ওয়ার্কের মাধ্যমে, কিন্তু ধরে রাখাটা খুব কঠিন একটা ব্যাপার, এটা সবাই পারে না। এই ধরে রাখার জন্য কত ধরনের টেকনিক আমাদের অ্যাপ্লাই করা দরকার, এটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে নিতে হবে। তো এইভাবে প্র্যাকটিক্যালি যদি ভাষাটা শেখা না যায়, ভাষাটা প্র্যাকটিক্যালি যদি বোঝা না যায়, কখনোই ধরে রাখা সম্ভব নয়। তো যাই হোক, এই হচ্ছে
আজকের ক্লাসের বিষয় আপনাদের মূল কাজ যেটা থাকবে, আমি এটার পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। নেক্সট ক্লাসে কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিটেলসে কথা বলবো। আজকে আমি ওদিকে যাব না। আর তিনটা টপিকের উপর আপনাদের স্যাম্পল অ্যান্সারটা অলরেডি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আপনারা তিনটা নতুন প্রেজেন্টেশন তৈরি করবেন আপনাদের কাজের উপর, আপনাদের অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে। আই হোপ আপনারা আমার কথাগুলো